Okay, sir. Let us start our today's class. First topic is a structure of a typical vertebra. আমাদের ভার্টিব্রাল কলামে যে ভার্টিব্রা গুলো আছে আমরা জানি ভার্টিব্রাল কলামে টোটাল 26টা ভার্টিব্রি আছে। তার মধ্যে আইডিয়াল শেপের ভার্টিব্রি গুলোকে আমাকে যদি বলেন আমি কনসিডার করব থোরাসিক ভার্টিব্রি, দেন লাম্বার, এগুলো হচ্ছে একেবারে আইডিয়াল শেপের ভার্টিব্রি। তো let us consider we have taken such a vertebra which lies at thoracic, either thoracic or at lumbar region. তো একটা ভার্টিব্রা ঠিক মাঝখানে একটা হলো স্পেস আছে, এটা একটা খালি গর্ত, এইটা দিয়ে ওই পাশ দেখা যাচ্ছে, এটা একটা ভ্যাকেন্ট মানে একটা ছিদ্র এখানে, এবং এভাবে করে এটা হচ্ছে আমাদের পিঠের দিক। লাইক কোনো পার্সনকে আমি যদি এখন টাচ করি, ব্যাক সাইডে টাচ করছি, আমি এইখানে ফিঙ্গার রাখতেছি এই জায়গাটাতে, ফোন নাম্বারে, নিউরাল স্পাইনে। So this is our dorsal side, back side, and this is ventral side. তাহলে প্রথম যেটা জানাতে চাচ্ছি সেটা হলো প্রত্যেকটা ভার্টিব্রার মধ্যে একটা হলো রিজিয়ন থাকবে। এই হলো রিজিয়নটা যখন একটার উপরে একটা বসবে, একটা ভার্টিব্রির উপর একটা ভার্টিব্রি, একটা হলো চ্যানেল তৈরি করবে, আর এই চ্যানেলটার ভেতরেই স্টে করবে স্পাইনাল কর্ড। তাহলে এই জায়গাটাতে স্টে করবে, তাহলে এই জায়গাটা মানে কোন জায়গাটা স্যার? নিউরাল ক্যানেল, এটাকে ভার্টিব্রাল ক্যানেলও বলে, ঠিক আছে। আবার কোন জায়গায় ফোরামেন ম্যাগনাম বলে, ভার্টিব্রাল ফোরামেন বলে, ঠিক আছে। তাহলে যার ভেতরে কে স্টে করবে? স্পাইনাল কর্ড স্টে করবে। এরপরে তাহলে এটা একটা হলো স্পেস, এই হলো স্পেস ছাড়া বাকি পার্টটা বোন মেড, আর কোনো হলো রিজিয়ন নাই। এই জায়গাটা, এই যে তোমরা পড়ছিলা ইন্টারভার্টিব্রাল ডিস্কে একটা কার্টিলেজ থাকে, মনে আছে? হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ পড়েছিল তোমরা, কার্টিলেজের তোমাদের কপিতে লেখা আছে। তো এই জায়গাটাকে বলে সেন্ট্রাম, এটাকে বলা হয় যে ভার্টিব্রাল বডি সেন্ট্রাম, এক নাম্বারটা। এটা দিয়ে একটা ভার্টিব্রা এটার উপর আরেকটা ভার্টিব্রা এই জায়গাটা দিয়ে কানেক্টেড থাকবে, এই জায়গাটা কিন্তু খোলা থাকে। লাইক একটা ভার্টিব্রার উপর যখন আরেকটা ভার্টিব্রা বসতেছে না, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, মাঝখানে খালি জায়গা দেখতে পাচ্ছ, যে জায়গাটা অ্যাটাচ সেই জায়গাটা হচ্ছে এটা সেন্ট্রাম। তার মানে সেন্ট্রাম দিয়ে একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা কি থাকে? কানেক্টেড থাকে, রাইট। তাহলে এক বুঝলাম, দুইও বুঝলাম। নিউরাল আর্চ মানে হচ্ছে, তোমাদেরকে তো পড়াইছিলাম হার্টের অ্যাওর্টিক আর্চ, মনে আছে? যখন হাই প্রেসার ব্যারোরিসেপ্টর পড়াই সেখানে অ্যাওর্টিক আর্চ ছিল, একটা কার্ভ রিজিয়ন, স্ট্রেইট রিজিয়ন, ঠিক। এই যে নিউরাল ক্যানেলের উপরে এই জায়গাটা, যেটাকে রেড মার্কার দিয়ে মার্ক করে দিছে একটা রিজিয়ন, এই রিজিয়নটাকে বলে নিউরাল আর্চ। তার মানে নিউরাল ক্যানেলের উপরে এই যে একটা রিজিয়ন আছে, এই জায়গাটাকে মানে মোটামুটি এই জায়গাটাকে আপনি কি হিসেবে মার্ক করতে পারেন? নিউরাল আর্চ হিসেবে। এরপরে নিউরাল স্পাইন বলতে বোঝানো হয়েছে আপনি ভার্টিব্রাল কলামকে যখন আউটসাইড থেকে টাচ করবেন, কোন পারসনকে আপনি এই জায়গাটাতে টাচ করবেন, এটা একটা প্রজেকশন, হাড্ডির মতো একটা অংশ বাইরের দিকে বের হয়ে আছে, যেভাবে ওই যে ডিফারেন্ট মুভিতে দেখা যায় ড্রাগন গডজিলা পিছনে কাটা কাটা বের হয়ে থাকে, এই সেই কাটা কাটা রিজিয়নটা স্পাইনাল কর্ডে, ঠিক আছে স্যার। এটাকে বলা হয়েছে নিউরাল স্পাইন, নিউরাল স্পাইন। এরপরে দেখো হাড্ডির যে দুই পাশে দুইটা ইলংগেটেড প্রজেকশন, এগুলোকে বলে প্রসেস। আড়াআড়ি ভাবে বের হয়েছে বলে দুই সাইডে, এটাকে বলে ট্রান্সভার্স প্রসেস। সো এটা ট্রান্সভার্স প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেস। আমরা এটাকে কোন ভিউ বলবো? এটা টপ ভিউ, একটা ভার্টিব্রাকে উপর থেকে আপনি দেখতেছেন, সো দিস ইজ টপ ভিউ। আর যদি পাশ থেকে দেখতাম, ল্যাটারাল ভিউ। যখন পাশ থেকে দেখবেন তখন আপনি দেখবেন যে এই ভার্টিব্রার সারফেস থেকে দুইটা প্রজেকশন বের হইছে, এই প্রজেকশন গুলোকে বলে প্রি জাইগাপোফাইসিস। এটা কেন বের হইছে? এটা বের হইছে এই কারণে, ওর উপরে তো আরেকটা ভার্টিব্রা আছে না, এই ভার্টিব্রাটা গিয়ে প্রি জাইগাপোফাইসিসের সাথে এই জায়গাটাতে একটু অ্যাটাচ থাকবে, মানে এটা একটা স্লাইডিং সারফেস তৈরি করছে। এটা হচ্ছে, এটার উপরে একটা ভার্টিব্রা থাকবে না, ওই ভার্টিব্রা তো নিচের দিকে এরকম দুইটা প্রজেকশন আছে,
ওই প্রজেকশনকে বলে পোস্ট জাইগোপোফাইসিস, এটাকে বলে ইনফেরিয়র ছোট দুইটা প্রজেকশন প্রসেস, যে কোনো প্রজেকশনকে বলে প্রসেস। তাহলে এটার উপরে যে ভার্টিব্রা আছে সেই ভার্টিব্রা পোস্ট জাইগোপোফাইসিসটা এই ভার্টিব্রার কার সাথে অ্যাটাচ থাকবে? প্রি জাইগোপোফাইসিসের সাথে। বুঝাইতে পারছি? তার মানে যখন ল্যাটারালি দেখব তখন উপরের দিকে দুইটা প্রজেকশন দেখব, নিচের দিকে দুইটা প্রজেকশন দেখব। আপার দুইটা প্রজেকশনকে বলে প্রি জাইগোপোফাইসিস, নিচের দিকের দুইটা প্রজেকশনকে বলে পোস্ট জাইগোপোফাইসিস। এই পোস্ট জাইগোপোফাইসিস দিয়ে এটা পরবর্তী নেক্সট যে তার নিচে যে ভার্টিব্রাটা আছে সেটা প্রি জাইগোপোফাইসিসের সাথে সে নিজেকে কি করবে? অ্যাটাচ করাই রাখবে। তবে এই অ্যাটাচমেন্টটা পার্মানেন্ট না, যেমন এটা পার্মানেন্ট অ্যাটাচমেন্ট। যেখানে পার্মানেন্ট অ্যাটাচমেন্ট সেই জায়গাতে কি আছে? কার্টিলেজ আছে। ওই জায়গাতে কার্টিলেজ নেই, জাস্ট একটা স্লাইডিং সারফেসের মতো তৈরি করছে। আর ওইটা থাকার কারণে পেছন দিকে কিছুটা আমরা বডিকে ব্যান্ড করতে পারি, সামনের দিকে ব্যান্ড করতে পারি। এই সারফেসটা থাকার কারণে স্লাইডিং সারফেস তৈরি করছে। মজা পাইছিস? স্লাইডিং সারফেস নেক্সট জি স্যার, স্লাইডিং সারফেস মানে লাইক একটা গর্তের মতো জায়গা তৈরি করছে যাতে বোনটা সহজে মুভ করতে পারে আর একটা পার্ট, এরকম একটা সারফেস আর কি স্লাইডিং সারফেস বলা হচ্ছে। ঠিক আছে? স্লাইডিং সারফেস কোনটা? লাইক আমাদের এই যে বোন জয়েন্টের মধ্যে একটা বোনের সাথে আরেকটা বোন জয়েন্টে একটা কনকেভ রিজিয়ন থাকবে, একটা কনভেক্স পার্ট থাকবে। এই কনভেক্স পার্টটা গিয়ে কার সাথে বসে যাবে? এই যে একটা স্লাইডিং সারফেস তৈরি হয়েছে, একটার কনভেক্স পার্ট আর একটার কনকেভ পার্টের সাথে অ্যাটাচ হয়ে গেল এবং সহজে মুভ করতে পারছে, এরকম সারফেসকে বলে স্লাইডিং সারফেস। ঠিক আছে? দুষ্টমি করতে গিয়ে আসল জিনিসটা মিস করে ফেলিস। কেউ মানে যে কোনো কিছু একটা দেখাই ওটাকে দুষ্টুমির মতো নিয়ে স্যার এখানে ফেশিয়াল ভিডিও স্ট্রাকচার থাকবে না? সামান্য মেজর তেমন কিছু না, ওরকম হিউজ না স্যার। তাহলে এই যে পোরশনগুলো আছে এটা হচ্ছে একটা টিপিক্যাল ভার্টিব্রার ডিফারেন্ট পার্ট। ঠিক আছে স্যার? এই মোটামুটি ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে আপনি মোটামুটি সবগুলা পার্টকে এক্সপ্লেইন করতে পারেন, খুব টাফ কোনো ডায়াগ্রামে যাওয়ার দরকার নাই। আন্ডারস্টুড? সো দিস টপিক ইজ ওভার। এটা ইউজুয়ালি আসে না এক্সামে, তারপরেও আমাকে অনেকে নক দিয়েছে, তার মানে বুঝতে পারছি যে তোমাদেরকে ক্লাসে পড়াইছে হয়তো বা। যদি তাই হয়ে থাকে 2 মার্কসের কোশ্চেনে আসতে পারে যে একটা টিপিক্যাল ভার্টিব্রার কি কি পার্ট থাকে, তখন তুমি এই 2 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু কোনো ডায়াগ্রাম ড্র করতে হয় না, ডায়াগ্রাম পারলেও ড্র করবা না 2 মার্কের কোশ্চেনে। ঠিক আছে স্যার? তো সেই ক্ষেত্রে তুমি বলবা যে টিপিক্যাল ভার্টিব্রা, it means usually the vertebrae of thoracic region and lumbar regions vertebrae. Then you have taken a single vertebra from that region, and that in typical vertebra you will get the 6 parts. এই 6টা পার্টকে তুমি লেবেল করে দিবা, মেনশন করে দিবা, লিখে দিবা, লেবেল করবা না। ডান, দিস টপিক ডান। ঠিক আছে জি। নিউরাল ক্যানেল দিয়ে, নিউরাল ক্যানেলের ভেতরে স্পাইনাল কর্ড থাকে, নিউরাল ক্যানেলের ভেতরে স্পাইনাল কর্ড থাকে। ক্লিয়ার? ওকে। মাঝে মাঝে ফেসবুকে কতগুলো ভালো ভালো পেজ আছে রিলেটেড, এই বায়োলজি রিলেটেড। তো মাঝে ডে বিফোর ইয়েস্টারডেতে আমি মনে হয় দেখেছিলাম যে মানে স্পাইনাল কর্ডটাকে ভার্টিব্রাল কলামের ভিতর থেকে বের করে আনছে। তো ওটাকে কেমিক্যাল দিয়ে এমন একটা স্টেজে নিয়ে গেছে, মানে ওটার যে ইয়েটা স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে। আমি মাঝে মাঝে এই রিভিউ দিতে চাই স্যার, তারপর মাথা থেকে ছুটে যায়। তো দেখি ইন ফিউচার এরকম কিছু পেলে, ওইটা খুব একটা ইম্পর্টেন্ট ইয়ে ছিল, মানে স্পাইনাল কর্ডের স্ট্রাকচারটা কেমন সেটা মানে ফিল করতে পারতেন আপনারা। যে এখানে জানি না প্র্যাকটিক্যালি আমার আইডিয়া কম, না প্র্যাকটিক্যালি আমাদেরটা নেই, থাকার কথা না, এটা কিভাবে থাকবে। স্যার স্যার একটু বলি স্যার, একটু বলি এই জায়গাটাতে এই যে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এগুলো বুঝেন? গ্রে ম্যাটার মানে কি, হোয়াইট ম্যাটার খুবই সিম্পল জিনিস, বাট এগুলোকে আমাদের বই এত কমপ্লেক্স করছে বইগুলো, মানে সহজ জিনিসটাকে দি ইন্টারক্যালেটেড ডিস্ক, জাস্ট একটা কানেক্টিং জোন। শীট দিছি আপনাদেরকে চ্যাপ্টার 7 এর? না স্যার, নো স্যার। আচ্ছা লাইনে কয়টা স্যার আমি আপাতত দিয়ে দিই স্যার, যে কয়েকটা আছে পজ দিয়ে দেন তো একটু স্যার, শীটগুলো দিয়ে দিই স্যার। স্যার এটা হলো হার্টের রেশো। স্যার হার্ট দিচ্ছি স্যার, দিচ্ছি হার্টেরটাও দিয়ে দিচ্ছি, কয়েকটা সেকেন্ড হচ্ছে দিয়ে দিচ্ছি। স্লাইডিং চেনার জন্য দেওয়া আছে, ডায়াগ্রাম ড্র করতে হবে না স্যার, বোনগুলো চেনার জন্য। তো চ্যাপ্টার
7 নিয়ে একটু বলি। সাইকোলজিক্যালি একটা ব্যাপার আমাকে খুব বেশি মানে স্ট্রেঞ্জ করছে, সেটা হচ্ছে যখন তোমরা চ্যাপ্টার কোন একটা শিট তোমাদেরকে দিই, আলটিমেটলি পেজ গণ যে কয়টা পেজ আছে। স্যার শুনো, চ্যাপ্টার 7 শিটটা একটু দাও তো স্যার আমাকে। স্যার একটা শিট যখন তোমাদেরকে দেয়া হয় স্যার, দেখো পেজ গুনেই শুনো একটু শুনো। এই যে এখানে আমি অনেকগুলা ডায়াগ্রাম প্লেস করাই। ডায়াগ্রামগুলো কেন প্লেস করাই? যাতে করে কেউ একজন যখন ডিপলি পড়তে যাবে, আমি মনে করি একজন স্টুডেন্ট যখন খুব থরলি স্টাডি করতে যাবে, তার মাথায় অনেকগুলো কোয়েশ্চেন আসে যে এইটা কোথাকার পার্ট, এইটা কোথাকার পার্ট। তো এইভাবে করে যখন সে সার্চ করতে যাবে, এই ডায়াগ্রামগুলোতে সে সব A to Z সব কিছু পাবে। তারপর এই দেখো এখানে পেলভিক গার্ডেলের ছবি আলাদা করে দেয়া হয়েছে। এই যে পেলভিক গার্ডেলের ভেতরে স্যাক্রাম আর কককিক্স ঢুকে গেছে, যে কককিক্স নিচে লেখা আছে, এই যে কককিক্স দেখো। তাহলে এইটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল। পেলভিক গার্ডেলের ভেতরে কে ঢুকে গেছে? ভার্টিব্রাল কলামের লাস্ট দুইটা পার্ট, স্যাক্রাম আর কককিক্স। এভাবে করে দেখো হাতের বোনগুলোকে আলাদা করে দেখানো হয়েছে পেজ টু পেজ। প্রত্যেকটা জায়গায় স্যার অনেক বেশি দেয়, যে এখানেও দেয়া হয়েছে, সো দ্যাট তুমি যখন একটা টপিক পড়তে যাবা, বোন রিলেটেড তোমার মাথায় যত কোয়েশ্চেন আসবে সবগুলোর সলভ তুমি এখানে পেয়ে যাওয়ার কথা। ওভাবে করে আমি প্রিপেয়ার করছি। তার মানে এই শীটটা অনেক বেশি ইনফরমেটিভ। নাম্বার 2 হচ্ছে যা যা দরকার সবকিছু আমি অ্যাড করছি। ইভেন এই যে মাসেল নিয়ে তোমরা যখন স্টাডি করতে যাবা, এই যে এখানে এই যে এই অ্যাক্টিন মায়োসিনের যে অ্যারেঞ্জমেন্ট, এই নিয়ে খুব বেটার ডায়াগ্রাম এখানে দেয়া আছে, এগুলো বুঝতে পারবা। ভলান্টারি মাসেল রিলেটেড অনেক ইনফরমেশন দেয়া, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ডায়াগ্রাম অ্যাড করা দরকার সবগুলো জায়গায় ডায়াগ্রাম ড্র করে অ্যাড করে বোঝানো হয়েছে। আশা করি একেবারে বোন ফ্র্যাকচার থেকে শুরু করে ইভেন বোন জয়েন্ট পর্যন্ত অ্যাড করা হয়েছে, যেটা ইউজুয়ালি আমরা ক্লাসে পড়াই না। তো মানে বলা যায় যে এই শীটটা একটা এনরিচ শীট, অনেক এনরিচ একটা শীট। পেজ কত স্যার? আচ্ছা 25। তোমরা দিন শেষে পেজ গণো, তাই তো? এই না গড়টা খুবই স্বাভাবিক, তোমার জায়গায় আমি থাকলে আমিও গুনতাম। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে যখন পেজ কম থাকে, এটা আমার কাছে একটু দেখি ইন ফিউচারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। অন্যান্য শীটগুলোতে স্যার আমি ফন্টগুলোর সাইজ একটু বড় করে দিছি। এমএস ওয়ার্ডে না, খেয়াল করে যারা ওয়ার্ড নিয়ে কাজ করে, এমএস ওয়ার্ডে যারা ডিগ্রি নিয়ে আসে তাদেরকে আমি শিখাই এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে যারা বলে না যে আমি মাইক্রোসফট ওয়ার্ডের উপর স্পেশালিস্ট, ওরকম স্পেশালিস্ট যারা আমার সামনে আসে তাদেরকে আমি এমএস ওয়ার্ড শিখাই, কাজ করা শিখাই। বুঝতে পারছেন? এমএস ওয়ার্ড আমাকে শেখানোর কিছু নাই স্যার। যারা ডিগ্রি নিয়ে আসে আমার সামনে এসে কাজ দেখে তাদেরকে শিখাই যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো। কোয়েশ্চেন সেটিং এ ইউজুয়ালি আমার শিটে বা কোনো অ্যারেঞ্জমেন্টে ইউজুয়ালি একটা অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেন কোনো মিস্টেক পান স্পেলিং এ না, পাইতে পারেন, বলছি না যে পাবেন না, পাইতে পারেন। চেষ্টা করি 100% চেষ্টা করি যাতে শিটে কোনো মিস্টেক না থাকে। এরপরেও আমি মানুষ ভুল থাকতে পারে, ভুল থাকলে আমাকে ইনফর্ম করবেন যে স্যার এখানে আমার কাছে মনে হয়েছে এটা এই স্পেলিং মিস্টেক আছে। যদি এরকম মিস্টেক থাকে আমি কারেকশন, আমার কাছে সফট কপি আছে, আমি কারেকশন করে নিব। তাহলে পরবর্তী ব্যাচ এটা কি পাবে? একেবারে নির্ভুলভাবে পাবে। তো আমাকে একটু এই জায়গায় আপনারা কোঅপারেট করবেন যদি মিস্টেক পান। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা এমএস ওয়ার্ডে কাজ করেন তারা জানেন যে স্পেসিংগুলো বাড়ানো কমানো যায়। তো ইউজুয়ালি আমি স্পেসিং 2 ইউজ করি আর কি আগের শিটগুলোতে। এই শিটে 1.5 ইউজ করা হয়েছে, এই জন্য পেজ নাম্বার একটু কমে আসছে। 2 দিয়ে দিলে পেজ নাম্বার বেড়ে এটা মোটামুটি 35 এর দিকে চলে যেত। তো একটু কনজাস্টেড স্যার। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে 1.5 ইউজ করা বেটার না 2 ইউজ, আপনারা কি বলেন? আচ্ছা না 1.5 স্ট্যান্ডার্ড, বাট আমি 2 কেন করি বলি স্যার, 2 এই কারণে করি যাতে করে কোনো পড়তে আপনাদের সুবিধা হয় স্যার, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যখন মাঝখানে কিছু করে ইনফরমেশন প্রোভাইড করার দরকার, ছোট করে একটা জায়গায় লেখা যায় স্যার কোন একটা ইনফরমেশন। তো এই জন্য মনে হয় 2 ইউজ করাটা আমার কাছে ওয়াইজ মনে হয়। এটা আপনাদের না আগের ব্যাচগুলোর সাথে ডিসকাস করার সবাই 2 সাপোর্ট করছে। 1.5 দেখলে স্যার ছোট লাগে শীটটা, বাট কোনো কোনো জায়গায় কিন্তু আপনি দিন শেষে বঞ্চিত হবেন। আমি তো লুজার হচ্ছি না, আমি বেনিফিট হচ্ছি, আমার কম পেজ যাচ্ছে, টাকা কম লাগতেছে, বাট আমি ওইটা চিন্তা করি না স্যার, আমি 2 দিয়েই করাই স্যার, মেজরিটি 2 দিয়ে করাইছি। এই জায়গায় সেটিংটা 1.5 দিয়ে করা ছিল, এই জন্য একটু ছোট মনে হচ্ছে।
তা আপনাদের বেটারমেন্টের জন্য যা যা করা দরকার স্যার স্যার বেশ কম থাকলে মনে একটু শান্তি লাগে আর কি ওইটাই আর কি সাইকোলজিক্যালি ওইটাই দেখলাম যে ও ফার্স্ট ব্যাচ হয় কি ও সোরে পেজটা 25 ছোট একটা চ্যাপ্টার কিছুই না ধুমধাম শেষ করে ফেলবে দেখলাম ওরা এটা বাট না এখানে অনেক পড়া আছে স্যার পড়া অনেক প্রত্যেকটা বলতে চাই স্যার নিজে কিছু বোকা বানাতে আর এটা আমারও সেম স্যার আমি এই জন্য স্যার একটু গ্যাপ করে রাখি হ্যাঁ বল একটা কি বলতে চাইছিলি একটা কি ছিল একটা কি বললি আমি এই জিনিস নিজেকে বোকা মানে স্টাডি করে এটা ভালো আচ্ছা স্যার নেক্সট টপিক হচ্ছে ফ্র্যাকচার অফ বোন শুরু হচ্ছে ফ্র্যাকচার অফ বোন নেক্সট টপিক স্যার সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু করবে দেখি না পাবো না মনে আছে শুরু করব আর তাহলে 15 মিনিটের মতো লাগে 15 মিনিট কোথায় সাড়ে 8টা পর্যন্ত ক্লাস করবে কি করব यस सर তাহলে শুরু হচ্ছে ফ্র্যাকচার অফ বোন এসি যে বাতাস ছাড়তেছে স্যার ওটা চলে যাচ্ছে স্যার মোটা ঠান্ডা তো লাগে না এটা কি বুঝলাম হ্যাঁ মশা আওয়াজ হচ্ছে না স্যার ফ্যান গুলো অবস্থান ফ্যান দিব না না স্যার বারবার সমস্যা আছে স্যার आप শুরু করেন আসুন স্যার স্যার সিমেন্টের কমপ্লিট কি বলো ভাই ওকে এটা ভালো হয়েছে ফ্র্যাকচার অফ বোন তো তিনটা টাইপ আছে আমাদের টেক্সটে তোমরা একটু দেখো তিনটা বেসিস আছে সবাই বোর্ডে তাকাবা নাম্বার 1 ট্রান্সভার্স বোন ফ্র্যাকচার ভাই এবার যদি ফ্র্যাকচার হয়ে যায় ওটা সব থেকে ইজি হবে যদি রিপস হয় তাহলে কি দিব ভাই রিপ যা তো ফিভার ঠিক করতে একটা ফ্লেক্সিবল ওটা মানে কি Bye. I'm such a fan of you. I'm proud of তাহলে এটা একটা বেসিস এটা আমি বুঝিয়ে দিব সবগুলো আলাদা আলাদা ডায়াগ্রাম আছে আমি ড্র করাই দিব ট্রান্সভার্স বোন ফ্র্যাকচার লিনিয়ার বোন ফ্র্যাকচার অবলিক বোন ফ্র্যাকচার স্পাইরাল দেন গ্রিন স্টিকের পাশে ছোট করে বেবি লিখবা এটা বেবিদের ক্ষেত্রে হয় এবং এটা বোর্ড এক্সামে আসছে তো এটা আলাদা এমফাসিস দিয়ে স্টাডি করবা দেন কমিউনিউটেড দেন আরো একটা বেসিসে যাচ্ছে এটা হচ্ছে closed bone fracture open bone fracture আরেকটা বেসিসে চলো নাম্বার 1 simple bone fracture number 2 compound অথবা open bone fracture then number 3 complex অথবা compression simple अच्छा simple fracture তো শুরু করি স্যার আমরা 30 সেকেন্ডস এর মধ্যে লেখা শেষ করবা দেন 30 সেকেন্ডস ঠিক 30 সেকেন্ডস পরে ডেসক্রিপশন স্টার্ট বেবি এটা বেবিদের ক্ষেত্রে এটা বোর্ড এক্সামে এমসিকিউ তে আসে যে বেবিদের ক্ষেত্রে কোন ধরনের বোন ফ্র্যাকচার দেখা যায় গ্রিন স্টিক বোন ফ্র্যাকচার প্রত্যেকটার মিনিং তোমরা জানবা এখানে আরেকটা জিনিস জানা দরকার 8 weeks
8 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়। সিম্পল বোন ফ্র্যাকচার, এটা বোর্ড এক্সামে আসছে, এমসিকিউতে আসছে দুইটা। তো চলো আমরা স্টার্ট করি। হোপ তোমরা লিখে ফেলেছো। ডিয়ার স্টুডেন্টস, আগের বইতে এইভাবে ছিল না। রিসেন্ট যে বায়োলজি বইটা আসছে সেখানে ফ্র্যাকচারকে আলাদা এমফাসিস দেওয়া হয়েছে এবং তিনটা আলাদা আলাদা বেসিসে স্টাডি করা হয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে টাইপস অফ ফ্র্যাকচার, কিভাবে বোনটা ভেঙে গিয়েছে তার উপর বেসিস করে ফ্র্যাকচারটা 6 ধরনের। চলো আমরা 6টা ডায়াগ্রাম এখন ড্র করব। বোর্ডে তাকাও সবাই। ফার্স্ট ওয়ান, তাকাও সবাই, বোর্ডে তাকাও। ড্র করতে বলছি না, বোর্ডে তাকাতে বলছি, দেখতে বলছি। স্যার যদি এমন হয় যে ফ্র্যাকচারটা হয়েছে কিভাবে, আড়াআড়ি ভাবে, ট্রান্সভার্সলি, তাহলে এটা হবে ট্রান্সভার্স বোন ফ্র্যাকচার। এমনও হতে পারে যে এটা এখান থেকে ভেঙে আলাদা হয়ে যেতে পারে। তো এখানে এখনো দেখাচ্ছে আলাদা হয়নি, অ্যাটাচড অবস্থায় দেখাচ্ছি। সো দিস ডায়াগ্রাম উইল অ্যাপ্লিকেবল ফর ওয়ান ট্রান্সভার্স বোন ফ্র্যাকচার। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে এই জায়গায় বোনটা লিনিয়ারলি মানে লম্বালম্বি ভাবে ফেটে গিয়েছে, ক্র্যাক করেছে, এটাকে তুমি বলবা লিনিয়ার বোন ফ্র্যাকচার। 3 নম্বরের ডায়াগ্রামটা হচ্ছে বোনটা ভেঙে গিয়েছে ডায়াগোনালি, অবলিকলি, এই যে এভাবে ভেঙে গেছে, এটা হবে অবলিক বোন ফ্র্যাকচার। 4 নম্বরটা ইম্পর্টেন্ট, স্পাইরাল বোন ফ্র্যাকচার। সবাই ফুল কনসেন্ট্রেশন বোর্ডে দিবা। এক্ষেত্রে বেশ লম্বা জায়গা জুড়ে স্পাইরালি বোনটা ভেঙে গিয়েছে, এটাকে বলে স্পাইরাল বোন ফ্র্যাকচার। গ্রিন স্টিকটা হচ্ছে বোন ভাঙবে না স্যার, একেবারে দুই টুকরো হওয়ার প্রশ্নই আসে না। এই জায়গাতে একটু করে ক্র্যাক করছে, একটু করে ফেটে গিয়েছে, সামান্য একটু করে ক্র্যাক ধরাকে বলে এক সাইড ফেটে গিয়েছে, এটা বলে গ্রিন স্টিক ফ্র্যাকচার। আর লাস্ট ওয়ানটা খুবই ডেঞ্জারাস। এটা যারা লেবার বা ডে লেবারদের ক্ষেত্রে বা যারা রাজমিস্ত্রি কাজ করে এরকম যারা আছে তাদের ক্ষেত্রে স্যার অনেক সময় হেভি কোনো কিছু যখন বোনের উপরে পড়ে তখন ওই জায়গার বোনটা একেবারে ভেঙে টুকরা টুকরা গুঁড়া গুঁড়া হয়ে গেছে স্যার এই জায়গার বোনগুলো। এরকম ফ্র্যাকচার ডেঞ্জারাস বোন ফ্র্যাকচার এটা স্যার। একটা পার্টিকুলার জায়গায় হিউজ প্রেসারের কারণে, সাপোজ ভারী একটা লোহার কিছু পড়লো, মাসেল তো থেতলে যাবেই, মাসেল তো ড্যামেজ হবেই, তার পাশাপাশি বোনগুলো একেবারে কি হয়ে যাবে, ওই জায়গায় বোনগুলো একেবারে স্ম্যাশড হয়ে যাবে, গুঁড়া হয়ে যাবে, গ্রাইন্ড হয়ে যাবে, এটাকে বলে কমিনিউটেড বোন। তাহলে এটা ছিল 4 নাম্বার অবলিক, সরি স্পাইরাল, 5 নাম্বারটা গ্রিন স্টিক, এটা হচ্ছে কমিনিউটেড। তাহলে আসো আমরা এই ডায়াগ্রামগুলো একটু ভালো করে মাথায় রাখি। এগুলো এমসিকিউতে এক একটা ডায়াগ্রাম তুলে দিবে, বলবে যে এই ফ্র্যাকচারটার নাম কি। গ্রিন স্টিক ফ্র্যাকচার কাদের মধ্যে, বেবিদের মধ্যে কোন ফ্র্যাকচার দেখা যায়, এভাবে করে এই ডায়াগ্রামের বেসিস করে আমি প্রি টেস্টে কোশ্চেন দিব। ঠিক আছে স্যার, এইটার উপর এমসিকিউ থাকবে। প্রি টেস্টের এমসিকিউতে প্রচুর ডায়াগ্রাম ওরিয়েন্টেড কোশ্চেন থাকবে। ঠিক আছে স্যার, আপনার ডায়াগ্রামে যদি বেসিক কোড থাকে আপনি এমসিকিউতে কিন্তু আটকে যাবেন। একটা ব্যাপার একটু আনফরচুনেট যে প্যারেন্টস মিটিংটা হচ্ছে না, এটা একটা আনফরচুনেট, কারণ আগের সময়গুলোতে কিন্তু মানে প্যারেন্টসরা কপি দেখতেন মিটিংয়ে এসে, সেন্ট্রাল একটা মিটিং হইতো, প্রত্যেক টিচার আমরা দুইতলা যে লাইব্রেরি রুমটা ছিল ওখানে আমরা কপি নিয়ে টেবিল টু টেবিল বসতাম, প্যারেন্টসরা আসতেন, এসে কপি দেখতেন যে কী অবস্থা, কপির ছবি তুলে নিয়ে যেতেন, স্টুডেন্টকে সহ নিয়ে আসতেন। মিটিংগুলো খুব ফ্রুটফুল হইতো, মানে বাচ্চা কাচ্চাদের যে উইকনেসগুলো এবং অনেক অনেক অ্যালার্টে রাখা হইতো। আপনাদের তো স্যার এইগুলো হয়েছে, তোর ভাইয়ের সময় হয়েছে না, আমাদের মিডিয়ার আগে এখন কি হয়? ঠিক আছে স্যার। তো এই কারণে স্যার আপনাদের পাখে একটু বেশি গজায় গেছে, বেশি বড় পাখা হয়ে গেছে, ফ্লাই করার বেশি চেষ্টা করতেছেন। প্যারেন্টসরা দেখলে একদম সিধা থাকতেন, একদম সিধা সিধা বলেন তো, স্ট্রেট লাইন। 3 আর 4 এর মধ্যে ঠিক 3 আর 4, 3টা তো স্যার একদম স্ট্রেট ভেঙে গিয়েছে সামান্য একটা অংশ জুড়ে, বাট এটা বেশ একটা কার্ভ করে করে ভেঙে গিয়েছে। 6 নাম্বার স্ট্রেট ফরওয়ার্ড এটা বললাম যে টাইপস অফ বোন ফ্র্যাকচার, আপনি বলে একটা জি 6 নাম্বার কি অ্যাম্পুটেট করা লাগবে?
6 নাম্বারটাকে অ্যাম্পিউটেড পার্ট আছে না কিছু করতে হবে না স্যার, যেভাবে আছে ওভাবেই থাকবে। মাসলে একটা স্টিল বক্সে দিবেন স্টিল স্যার স্টিলের ওটা পরে আসতেছি, তো ফার্স্ট এইডে ওটা আছে, এইডে আগে ফ্র্যাকচারে বলি না, আগে টাইপগুলো শেষ করি না, ফার্স্ট এইডে যাব তো আমি স্যার। এর পরের পার্টে যাচ্ছি, হ্যালো, এর পরের পার্টে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফ্র্যাকচারটা কেমন তার উপর বেস করে ক্লাসিফিকেশন। সেকেন্ড যে কলামটা দেখতে পাচ্ছ, ইট ডিপেন্ডস অন বোন রাপচার করে স্কিন ছিঁড়ে গিয়ে ক্র্যাক বোনটা বাইরে বের হয়ে আসছে নাকি আসে না। বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, দেখো স্যার বোর্ডে তাকাও, বোঝার চেষ্টা করো স্যার। এই যেটা ফ্র্যাকচার বোন, এটা এই জায়গা থেকে ভেঙে বাঁকা হয়ে গেছে, দেন এই হচ্ছে স্কিন রাপচার করে বোনের মাথা বাইরে বের হয়ে আসছে। বোন যখন দেখা যাবে তার মানে বোন ওপেন হয়ে গেছে, এটা ওপেন বোন ফ্র্যাকচার। ঠিক আছে, রোড অ্যাক্সিডেন্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফ্র্যাকচারটা বেশি হয়, পার্টিকুলারলি বাইক অ্যাক্সিডেন্টে যখন খুব মানে একজনের সাথে আরেকজনের ফ্রিকশন হয় বা কোনো অবজেক্টের সাথে ফ্রিকশন হয়, বোন তো ভেঙে যায়, ভেঙে ওই অবজেক্টের প্রেসারে স্কিন ছিঁড়ে মাসেল ছিঁড়ে বোন বাইরে বের হয়ে আসে। তো যখনই বোন স্কিন ছিঁড়ে বাইরে বের হয়ে আসবে এটা হচ্ছে ওপেন বোন ফ্র্যাকচার। আর যদি এইভাবে ক্র্যাকড অবস্থায় থাকে, ইভেন দিস ওয়ান অলসো, তাহলে সেটা হবে ক্লোজড বোন ফ্র্যাকচার। যদি স্কিন ছিঁড়ে বোন বাইরে বের না হয়ে আসে তার মানে বোন ফ্র্যাকচারটা কি অবস্থায় আছে, ক্লোজড অবস্থায় আছে। আর স্কিন ছিঁড়ে বাইরে বের হয়ে আসলে বুঝতেই পারতেছেন ডেঞ্জারাস একটা অবস্থার মধ্য দিয়ে সার্জারির মধ্য দিয়ে যাওয়া লাগবে। ফার্স্ট এইড নিয়ে বলতেছি, ট্রিটমেন্ট নিয়ে বলতেছি। তাহলে এটা হচ্ছে বোন ছিঁড়ে স্কিন ছিঁড়ে বের হয়ে আসতেছে বোনটা নাকি আসতেছে না, বেসড অন দ্যাট। আর লাস্ট ওয়ান যেটা, এটা হচ্ছে একেবারে অস্টিওলজিতে ডক্টররা যেটা ফলো করেন আর কি, এবং এটাই ইউজুয়ালি বোন ফ্র্যাকচার হিসেবে লাস্ট কলামটার ফ্র্যাকচারটাকে মেইন স্টাডি হিসেবে ধরা হয়। প্রথমটা দেখো সিম্পল মানে ক্লোজ, এটাকে আর ভেঙে বুঝাইতে হবে না। ওকে স্যার, তো এটা 8 সপ্তাহ উইদিন 2 মান্থসের মধ্যে এটা ভালো হয়ে যাবে এই ফ্র্যাকচারটা। আপনি যদি যে প্রিকশনস গুলা ডক্টর দিয়ে দিবে অস্টিওলজিস্ট সেটা মেনটেন করে চললে 8 সপ্তাহের মধ্যে এটা সেরে যায়, এটা রিকভার করে। কম্পাউন্ড অর ওপেন বোন ফ্র্যাকচার এটাও আশা করি আর বলতে হবে না, ঠিক আছে। আর কমপ্লেক্স হচ্ছে এটা 6 নম্বরটা, সেটাও ক্লোজড বোন ফ্র্যাকচার না, ক্লোজড হইতে পারে, ছেড়ে বাইরেও বের হয়ে আসতে পারে, দুইটা হতে পারে, হইতে পারে। ওটা তো একটা টাইপ, এটা একটা টাইপ। এবার শুনো স্যার, তাহলে এগুলা হচ্ছে মোটামুটি টাইপগুলো বুঝতে পারছি। এবার ফার্স্ট এইডটা কি বলি। মনে করো ফ্র্যাকচারটা ক্লোজড অবস্থা, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্র্যাকচারগুলো ক্লোজড অবস্থাতেই থাকে। এই অবস্থায় যেখানে ফ্র্যাকচার হবে সেই জায়গায় দুইটা ছোট স্টিক দিয়ে বা প্লেট দিয়ে ওই জায়গাটাকে হালকাভাবে বেঁধে যাতে করে সেটা ইমোবাইল থাকে, নড়াচড়া করতে না পারে, নাম্বার 1। এবং যিনি পেশেন্ট, যিনি অ্যাক্সিডেন্ট করেছেন এই সিচুয়েশনে, তাকে মেন্টালি স্ট্রং রাখা, প্লাস তাকে এটা বোঝানো যে সে যাতে এই জায়গাটাকে নড়াচড়া করার চেষ্টা না করে। নাম্বার 2 হচ্ছে যেই জায়গায় ফ্র্যাকচার হয়েছে সেই জায়গায় অবশ্যই পেইন ফিল হবে, নো ডাউট। সেই অবস্থায় আইস দিয়ে ট্রিট করা, এবং আইস দিয়ে যখন ট্রিট করা হবে বলা হয় যে ডিরেক্ট ইনজুরি রিজিয়নে আইস না লাগাইতে, মানে ডিরেক্ট কি করতে, একটা ক্লথের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে আইস দিয়ে 2 থেকে 3 মিনিট ট্রিট করা, দেন তুলে ফেলা। সারাক্ষণ লাগায় বসায় রাখা না স্যার, একটু ট্রিট করে উঠাই ফেলতে হবে, কিছুক্ষণ পজ দিতে হবে, আবার দিবেন, এভাবে করে সবগুলো সাইডে কি করতে হবে, আপনি আইস ট্রিট করবেন, এই কারণে যাতে পেশেন্ট পেইনটা কম ফিল করে। এরপরেও যদি সিভিয়ার ইনজুরি হয় তাহলে আইস ট্রিট করার পরেও পেইন যাবে না, তো সেক্ষেত্রে সে নর্মাল যে পেইন কিলারগুলো আছে, নাপা, প্যারাসিটামল, এগুলা টেক করতে পারে। তো এইটা হচ্ছে ফার্স্ট এইড। এরপরে আপনার কাজ হবে ফার্স্ট এইড দিয়ে তাকে মোটামুটি আপাতত এই স্টেজে এনে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, অস্টিওলজিস্টের কাছে নিয়ে যাওয়া, দেন ডক্টর এক্সরে করার পরে ফার্দার যা যা ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা ডক্টর দিয়ে দিবেন। তো এই টপিকগুলো এই জন্য সিলেবাসে ইনক্লুড হয়েছে, অ্যাজ এ স্টুডেন্ট আপনি যাতে এগুলো শিখতে পারেন, এরকম সিচুয়েশনে ফার্স্ট এইডটা কি দেয়া যায় যাতে এটা শিখতে পারেন, এই জন্য এই টপিকগুলো ইনক্লুড হয়েছে।
ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি ফ্র্যাকচার রিলেটেড স্টাডি। এগুলো সিডি তে আসবে না, এগুলো এমসিকিউ তে আসবে, এন্ড 1 and 2 মার্কস এর কোশ্চেন আসবে। জি স্যার। স্যার ক্লোজ বোন ফ্র্যাকচার আর কম্প্রেশনের ডিফারেন্সটা কি? ক্লোজটা হচ্ছে এইটাও ওপেন হয়ে যেতে পারে, ক্লোজড বোন ফ্র্যাকচার আর কম্প্রেশনের মধ্যে। হ্যাঁ, এই যে বোন গ্রাইন্ডিংটা এমনও হইতে পারে যে প্রেসিং এর কারণে বোন ভেতরে গ্রাইন্ড করছে, বাইরে বের হয়ে আসে নাই। আবার এমনও হইতে পারে প্রেসারের কারণে চামড়া ছিঁড়ে বাইরে বের হয়ে আসছে, দুইটাই হইতে পারে। কম্প্রেশনের কথা বলছি, কম্প্রেশন ওপেনও হইতে পারে, কম্প্রেশন ক্লোজডও হইতে পারে, কমিনিউটেটের কথা বলতেছি আর কি। তো এরকম সিচুয়েশনে যখন ডক্টরেট এইরকম সিচুয়েশনে ওপেন বোন ফ্র্যাকচারের ট্রিটমেন্ট হচ্ছে, ওই জায়গাটা র্যাপিড কিছু দিয়ে, যে জায়গাটা বোন বের হয়ে গেছে র্যাপিড ওই জায়গাটা ওয়াশ করতে হবে, মিনারেল ওয়াটার দিয়ে, ক্লিন ওয়াটার দিয়ে জায়গাটা ওয়াশ করতে হবে যাতে কোনো কন্টামিনেশন না হয়, বুঝতে পারছেন? এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল তাকে ডক্টরের কাছে নিতে হবে। তো ডক্টর এই ক্ষেত্রে ইউটিউবে আপনি অনেকগুলো সার্জারি দেখবেন বোন রিলেটেড। প্রথমে মাসেলগুলোকে সার্জারি করে জায়গাটাকে নাম করে কিছু ইনজেকশন দিয়ে ওই জায়গাটাকে অবশ করে ফেলে, লোকাল অ্যানাস্থেসিয়া। লোকাল অ্যানাস্থেসিয়া করার পরে দেন সার্জারি করে বোনটাকে এই জায়গায় বসাই দেয়। বসাই দিলে তো কাজ শেষ না স্যার, কতগুলা স্টিলের পাত ইউজ করে, ওই পাতগুলো দিয়ে কি করে, এটার সাথে সাপোজ এটাকে প্লেস করে দিলাম, এটাকে রিপ্লেস করে দিলাম, আগের জায়গায় চলে আসলো, দেন কতগুলো পাত দিয়ে স্ক্রু দিয়ে এটাকে জোড়া লাগাই দেয়, স্ক্রু দিয়ে জোড়া লাগাই দেয় স্যার। এভাবে করে যতগুলো দরকার বোনের ফ্র্যাকচার অনুযায়ী, এটাকে লেগে হয়েছে না হাতে হয়েছে, লেগে হইলে অনেকগুলা স্ক্রু অনেক বেশি ওটাকে প্রোটেকশন দেওয়া লাগে, অনেক বেশি সেটাকে সাপোর্টিং দেওয়া লাগে স্যার। ও মাই গড, ভাবতেছে না রোডেক্সে, ভাবতেছে না বাইকসন, তো অনেকেই ভাবতেছে মেডিকেল তো এরকম কিউ কি আছে। তো তাহলে দেখেন এইটা হচ্ছে মানে এই ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই। এখন একজন বাচ্চার বয়স হয়েছে 11 বছর 12 বছর, তার যদি বোন ভেঙে যায় সেটা জোড়া লাগবে, কারণ তার বডিতে এখনো বোনগুলো অস্টিওক্লাস্ট অবস্থায় আছে। আপনার এজ এখন হয়ে গেছে 17, 18, 20, 22, সামনে আমার বয়স 40+। এরকম সিচুয়েশনে হাড্ডি ভেঙে গেলে জোড়া লাগবে না, আমাদের হাড্ডি জোড়া লাগবে না। এখন আসো, আমাকে ফার্স্ট ব্যাচে আস্ক করছে স্যার এইটার ক্ষেত্রে কেমনে কি করবে, এটা তো বুড়া হয়ে গেছে। এইটার হ্যাঁ, এটা ট্রিটমেন্টটা হচ্ছে যে জায়গা গ্রাইন্ড করছে সেই জায়গার বোন সরাই ফেলবে, ওগুলো রাখা যাবে না, ওটা সরাই ফেলতে হবে। সরাই ফেলার পরে এখানে একটা ভ্যাকেন্ট স্পেস হইছে না, এখানে আর্টিফিশিয়াল কিছু একটা অ্যাড করে দিতে হবে, অ্যাড করে দিয়ে লম্বা একটা পাত দিয়ে এটাকে জোড়া লাগাই দিবে পুরো পোরশনটাকে। এই ট্রিটমেন্ট না পরে কেন বের করবে, থাকবে সারা জীবন, সারা জীবন থাকবে যতদিন বেঁচে আছে। তো ওগুলো কানেক্ট হবে না, প্রবলেম কি? এটা তো স্যার বোন ক্যান্সার হইলে করে, বোন ম্যারো ক্যান্সার হয়ে গেলে তখন এটা করতে হয়, মানে বোন ফুল রিপ্লেস করে ফেলে, বোনটাকে সরে ওই জায়গায় একটা আর্টিফিশিয়াল বোন বসিয়ে দেওয়া হয়, বোন ট্রান্সপ্লান্ট। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে তো বোন ট্রান্সপ্লান্ট করা যায়, করা যাইতে পারে, অনেক করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে না, মেরো রিগ্রো করে না স্যার। তাহলে মানুষ যে মেরো ট্রান্সপ্লান্ট করে, মেরো তখন ইয়ে করতে হয় যে মানে বোন মেরো আলাদা করে এক করতে হয়, ব্লাড চেঞ্জ করা হয়, জেট দিয়ে দেয় যে মানে ডোনেট করে টিস্যু ম্যাচিং করলে বোন মেরো ম্যাচ করবে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে তো এই জন্য সহজে ইয়ে করে না স্যার। শুনো, কিছু কোয়েশ্চেন অ্যানালাইজ করতেছে, একটু শুনো না তোমরা এগুলা। স্যার বোন ট্রান্সপ্ল্যান্ট করলে তখন তো একেবারে ম্যারো সহ স্যার ঝামেলার মধ্যে পড়বো না স্যার। এই জন্য ইউজুয়ালি বোন লম্বা বোনগুলোকে সহজে ডক্টররা ট্রান্সপ্ল্যান্ট করে না। কেন করেন না জানেন? কারণ এই জায়গাগুলোতে থাকে স্যার মানে টার্মিনাল, লং বোনগুলোর টার্মিনাল এন্ডেই থাকে স্যার মানে রেড বোন ম্যারো, যেখান থেকে কি প্রোডিউস হয়, ব্লাড কর্পাসেলস। এই জন্য খুব সহজে ডক্টররা এই সার্জারিতে যেতে চান না, মানে ফুল একটা বোনকে সরে আরেকটা বোনকে বসানো। সেক্ষেত্রে বোন ম্যারো ম্যাচিং রেড, তারপরে রেড বোন ম্যারো যেগুলো, কারণ আমার শুধু বোনকে ট্রান্সপ্ল্যান্ট করলে তো হবে না, বা বোনকে রিপ্লেস করলে তো হবে না। এই জায়গায় আমার বোনের ভেতরে কি আছে, রেড বোন ম্যারো আছে, ইয়েলো বোন ম্যারোর কথা বাদ দিলাম, রেড বোন ম্যারো তো আমার জন্য স্যার একদম কম্পালসরি থাকতেই হবে, তা না হলে রেগুলার কি প্রোডিউস হবে না, আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলেটস কিছুই তো প্রোডিউস হবে না।
এই জন্য ডক্টররা সহজে বোন কি করার না স্যার, যার বডির বোন টিস্যু ম্যাচিং না করলে এই বোনগুলো চেঞ্জ করার না, কারণ অনেক কমপ্লেক্সিটি আছে, মুখে বলা যত সহজ চেঞ্জ করে দেওয়া যাইতে পারে এত সহজ না স্যার। এই জন্য ভেতরে স্ক্রু দিয়ে জোড়া দিয়ে হইলো, ইউটিউবে আপনি অনেকগুলো ভিডিও পাবেন, আপনি এই বোন সার্জারি রিলেটেড দেখে নিতে পারেন, অনেকগুলো আছে স্যার, একদম রিয়েল সার্জিক্যাল ইয়েগুলো একেবারে ভিডিও করে দেখায় স্যার। নেক্সট টপিকে যাচ্ছি স্যার, নেক্সট টপিকে যাচ্ছি আসলে স্যার, স্প্রেইং প্লাস দুইটা টপিক স্যার এগুলো চেঞ্জ এর পয়েন্ট উঠে গেছে স্যার, এগুলো চেঞ্জ এর এখন পয়েন্ট উঠে গেছে সাবধানে থাকবি, দেখলেও ভাই ঠান্ডা সাবধানে থাকবি। হাঁটতে গিয়ে দেখা যায় যে এখানে রডে রডে লাথি মেরে দেয়, সেগুলো থেকে ইয়ে থাকবি, হাঁটতে তো সে ইচ্ছা করে দেখতেছিস বলের সাথে লাথি একটা সে ধাম করে মেরে দিয়েছিস পায়ে, পায়ের বোন টেস্ট করতেছিস নাকি? না স্যার সাবধানে, লোহার রডটার মধ্যে বাড়ি মেরে দিস না, দেখি তো পা কত শক্ত বলে লোহার গ্রিল মারলি লাথি একটা দেখি বোন গেল ভেঙে, সব দোষ তখন আমি বলছি স্যার। এটা মানে কোন শুনো, লাস্ট দুইটা টপিক আরফা কনসেন্ট্রেট করো। ডিসলোকেশন, তো ডিসলোকেশনটা এক্সামে কম আসে, এই জন্যই কম আসে কারণ এর থেকে স্প্রেনটা কম্পারেটিভলি ইম্পর্টেন্ট বেশি। তো ডিসলোকেট করা বুঝতেই পারতেছো যে একটা বোন যেই বল এন্ড সকেট জয়েন্ট লেটাস কনসিডার, সেই বল এন্ড সকেট থেকে বলটা সরে আসছে সকেট থেকে, তার মানে বোনটা কি হয়ে গেছে, ডিসপ্লেস হয়ে গিয়েছে। এরকম সিচুয়েশনে আপনাকে অবশ্যই যেই জায়গাটা, তাহলে ফার্স্ট এইডটা কি, ফার্স্ট এইডটা হচ্ছে যেই জায়গা ডিসলোকেট হয়ে গিয়েছে, যে জয়েন্ট সাপোজ এখানে আছে গ্ল্যানোয়েড ক্যাভিটি, এখান থেকে হেড অফ হিউমেরাস সরে গেছে, সরে যাওয়ার পরে তার মানে টোটালি আমার এই হ্যান্ডটা আলাদা হয়ে গেছে, এই অবস্থায় জাস্ট স্কিনের মাধ্যমে হ্যান্ডটা এখন ঝুলে আছে, তাই না, স্কিন মাসেলের মাধ্যমে ঝুলে আছে, কোনোভাবেই চেষ্টা করা উচিত হবে না এটাকে নিজে নিজে নাড়াচড়া করা। তো সেই ক্ষেত্রে ফার্স্ট এইড হচ্ছে একটা বড় কাপড় দিয়ে হ্যান্ডটাকে ফিক্স করে নিবে যাতে নড়াচড়া না করে, ঠিক আছে। এই অবস্থায় আপনাকে ডক্টরের কাছে যাওয়া লাগবে, ভালো অস্টিওলজিস্ট যিনি আছেন উনি জাস্ট কন্ডিশন বুঝে জাস্ট কিছু না চাপ দিয়ে বোনটাকে একটা জাস্ট জার্কিং দিয়ে জায়গায় বসিয়ে দিবেন। আমি এরকম অনেক অস্টিওলজিস্ট দেখেছি, আমার এই ভাগ্নের ক্ষেত্রেও দেখছি স্যার, ওর চেয়ার থেকে পড়ে গিয়ে এলবো বোন ডিসপ্লেস হয়ে গেছে, তো হাত আর সোজা করতে পারতেছে না, বোন যেহেতু নড়ে গেছে এই জায়গায়। তো এই অবস্থায় সে হাত একটু যে বেঁধে এভাবে করে বডির সাথে বেঁধে ফিক্স করে রাখবে যাতে সে নড়াচড়া করানোর চেষ্টা না করে। এই অবস্থায় ডক্টরের কাছে নিয়ে গেলাম। এটা হচ্ছে বিফোর প্যান্ডেমিকের কথা বলতেছি স্যার, ওই ডক্টর আবার প্যান্ডেমিকে মারা গেছেন, ক্লাসে বুঝছিলাম মনে হয় কি যেন নাম ভুলে গেছিলাম, ডক্টর সামিউল, খুব নাম করা অস্টিওলজিস্ট, মানে চিরঙ্গে একজন মানে খুবই প্রমিনেন্ট একজন ডক্টর, এত গ্রেট একজন ডক্টর স্যার, মানে আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুন স্যার। আসেন, আমি জাস্ট বসে আছি ওনার চেম্বারে, তো ঢোকার সময় আমি আগেই ফোন দিয়েছিলাম স্যারকে, স্যার আমি আসতেছি বলে, আপনিও যান আমি আসতেছি, আমি তো কোচিং বন্ধ করে মুখে নিয়ে গেছি। ডাক্তার চেম্বারে ঢুকে নেয়, উনি জাস্ট ঢুকে, আমি বসেছিলাম তো চেম্বারে, আমাকে দেখছে, দেখে বলে আপনার কে, আমার ভাইটা পরিচয় দিলাম, জাস্ট হাতটা ধরে এইভাবে করে একটা জার্কিং দিছে, শেষ বসে গেছে। তারপর দেখেছে না কোনো পেইন নেই, সব এটা হচ্ছে এক্সপার্ট, মানে কি পরিমাণ এক্সপার্ট চিন্তা করে, উনি বুঝে গেছে যে বোন জাস্ট কিছুক্ষণ হাঁটতে এভাবে ধরে এইভাবে করে জায়গায় গিয়ে একটা চাপ দিছে, জায়গা পর বসে গেছে বোনটা।
তো এইটা হওয়ার জন্য এক্সপার্টিস হওয়া লাগবে, এটা যে কেউ এগুলো পারবে না, ঠিক আছে? আশরাফের কাছে আশরাফ বললে কি অবস্থা দেখি মারবে টান, দেখা যাবে যে এখানে খুলে এটা ওর হাতে গেছে, এলেন কার কাছে তারপরে ও হাত মুছে মুছে খুব ভেঙে যাবে তো হাত একটা, দেখি বলে হাত মুছে মুছে দিয়েছিস ও খোদা রে। তাহলে ডিসলোকেশনের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে, ফার্স্ট এড হচ্ছে যে ফাইনালি আপনাকে অস্টিওলজিস্টের কাছে যাওয়া লাগবে। তার আগে প্রিকশনস গুলো হচ্ছে আগের মতোই কাপড় দিয়ে বেঁধে ফিক্স করে রাখতে হবে যাতে সে নড়াচড়া কম করে, নড়াচড়া একেবারেই না করে। সেকেন্ড ওয়ান হচ্ছে আই স্ট্রিপ, ব্যথা লাগলে আই স্ট্রিপ করাবেন, হালকাভাবে আই স্ট্রিপ করাবেন। থার্ড ওয়ান হচ্ছে বেশি পেইন হলে ডক্টর ইনস্ট্যান্ট না পেলে স্যার পেইন কিলার খেতে পারেন। তো পেইন কিলার পার ডেতে 2টার বেশি খাওয়া উচিত না, 12 ঘন্টার ডিফারেন্সে। সকালে একটা প্যারাসিটামল খাইলেন, রাত্রে একটা খাইলেন, একেবারে মুড়ির মতো একটা পর একটা খেয়ে যাচ্ছেন ফেক্সো। আসেন স্যার, তো এরপরে আসেন এইটা এক্সামে বেশি আসে স্প্রেন। কেন আসে? এই যে টার্মিনোলজিটার জন্য রাইস। প্রথমে শুনেন, আমাদের মচকানো ব্যাপারটা, স্প্রেন ব্যাপারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাঙ্কেলে, লেগে বেশি হয়, তাই না? পায়ে বেশি হয়। তো এরকম সিচুয়েশনে স্প্রেনটা হচ্ছে লিগামেন্ট তার ইলাস্টিসিটি হারিয়ে ফেলা অথবা লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। লিগামেন্টের ফাংশন কি? লিগামেন্ট ইজ এ কানেকটিভ টিস্যু which connects bone with bone, রাইট স্যার? এরকম সিচুয়েশনে তাহলে স্প্রেনে 2টা কেস হইতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনেন। ফার্স্ট ওয়ান হচ্ছে খুব হালকা ভাবে স্প্রেন হয়েছে, লাইক হাঁটতে গিয়েছেন একদিকে পা বেঁকে গেছে। তো এই স্প্রেনে এমন জাস্ট আপনি হালকা পেইন ফিল করতেছেন, এরকম সিচুয়েশনে ফার্স্ট এড দিলে ভালো হয়ে যাবে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে। বাট এমন যদি কোনো সিচুয়েশন ফেস করেন যে ব্যথা পাওয়ার পরে ব্যথাটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে এবং যেখানে ব্যথা পেয়েছেন সেই জায়গায় স্কিনের নিচে ব্লাড জমে গেছে, তার মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে। লিগামেন্ট ছিঁড়ে গেলে কিছু ইন্টারনাল ব্লিডিং হবে এবং ব্লিডিং হওয়াতে স্কিনের নিচে ব্লাডগুলো জমা হয়ে আছে, সেক্ষেত্রে স্যার সার্জারিতে যাওয়া লাগবে। সেক্ষেত্রে সার্জারি করে লিগামেন্টকে আবার আগের জায়গায় রিপ্লেস করে সার্জিক্যাল স্টিচ দেওয়া লাগবে। স্যার লিগামেন্ট ডিভাইড করা স্যার ডিভাইড করার ওই জন্য তো স্যার ওটাকে জোড়া লাগাইতে হবে, আগের জায়গায় বসে আসলে এই তো টেন্ডন হলে তো শেষ। টেন্ডন তো স্যার অনেক স্ট্রং, অনেক হিউজ মাসেলকে লোড বিয়ার করতে পারে। তো এরকম সিচুয়েশনে স্যার যখন হালকাভাবে আপনি স্প্রেন ফিল করছেন, সেরকম সিচুয়েশনে যাতে ফার্দার ওই জায়গায়, যেমন ইফাতের ক্ষেত্রে আমাদের সেকশনে এই ইফাতের ক্ষেত্রে যেটা হয়েছে মোটামুটি হালকাভাবেই বলা যায়, তো হিউজ হয় নাই, সেজন্য রিকভার করছে র্যাপিড এটা। তো এরকম সিচুয়েশনে যেখানে স্প্রেন পাওয়া গেল, মচকে গেল, সেই জায়গাটাতে আপনি আর প্রেসার দিবেন না। হোল লিফট করে ওখানে প্রেসার দিবেন, ল্যাংড়ায় হাঁটবেন না স্যার, ওখানে কোনো প্রেসারই দিবেন না। ফুল লিফট করে কাঁধে শোল্ডারে হাত দিয়েছে এইভাবে করে, মানে এখানে পায়ে কোনো প্রেসার দেওয়াই যাবে না। দেন আপনাকে কি করতে হবে, এখানে ফার্স্ট কেস হচ্ছে যে যাতে মুভ না করানো হয় জায়গাটা, সেটা আপনি এনশিওর করতে হবে। দেন যদি হিউজ পেইন ফিল করেন তাহলে প্লাস্টার করা লাগবে, বেঁধে দিতে হবে ওই জায়গাটাতে নড়াচড়া না করে, আইস ট্রিট করা লাগবে, পেইন কিলার খাওয়া লাগবে, সবকিছু আগের মতোই। এখন যখন আপনি, তাহলে এটা হচ্ছে ওভারঅল তার একটা ফার্স্ট এইড মেকানিজম। রেস্ট নিতে হবে, যেই জায়গাটা রেস্ট মানে যেই জায়গাটাতে ইনজুর হয়েছে সেই জায়গাতে প্রেসার না দিয়ে ওই জায়গাটাকে রেস্ট দেওয়া লাগবে। যদি হিউজ পেইন ফিল করেন, পেইন না ফিল করলে খালি আইস লাগাবেন না, আইস দিয়ে জায়গাটাকে আপনি নাম অবশ করেন যাতে পেইন ফিলটা কম হয়। বুঝাইতে পারছি? সি দিয়ে কম্প্রেশন অ্যাকর্ডিং টু টেক্সট বুক, ওই জায়গাতে কোনো প্রেসার প্রোভাইড করা যাবে না, চাপ দিয়ে দেখা যাবে না, ইভেন জায়গাটাকে ক্লিন রাখতে হবে, ওয়াশ করে রাখতে হবে। আর যখন স্লিপিং মোডে থাকবেন, ঘুমানোর জন্য যাচ্ছেন বা শুয়ে আছেন, সেক্ষেত্রে পাটাকে একটু স্ট্যান্ডের সাথে একটু উঁচু করে রাখতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটাকে আপনি একটু ইন্টারাপ্ট করেন, যাতে ব্লাড উপরের দিকে উঠতে না পারে। ব্লাড না উঠলে পেইন ফিলিংটা কম্পারেটিভলি কম হবে, আর কিছু না। এলিভেট করে রাখার উদ্দেশ্য হচ্ছে এইটাই, যে ব্লাড ফ্লোটাকে আপনি একটু ইন্টারাপ্ট করার চেষ্টা করতেছেন গ্র্যাভিটির এগেইনস্টে, পেইন ফিলটা যাতে কম লাগে আর কি। এই প্রথম দিকে এটা প্রচুর পেইন হবে, এবং যদি আপনি প্রপার ওয়েতে করেন, ডক্টরের ইয়েও লাগবে না, আস্তে আস্তে ভালো হয়ে যাবে যদি প্রেশার না দেন। আমাদের ছোটোবেলায় এটা অনেকই হয়েছিল, তার থেকে 6 সপ্তাহের মধ্যে এটা রিকভার করছে। বাট ওই জায়গায় স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটবেন, ওই জায়গায় ভর দেওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে ওই সময়টাতে।
মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এটা। মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে যে পেন্সিল হিল পরে এসে ক্যাটওয়াক করে করে আসছে ধাম করে গেছে মুচকে। স্যার হিল জুতা সবচেয়ে ইমপ্র্যাকটিক্যাল জুতা। দেখিস ভাই ভাইটা কথাই তো বলতে দিল আসলে জিনিসটা কি আর বলবোই না, সে একটা মজার একটা পয়েন্ট বলতে গেছিলাম। যাই হোক স্যার, না শেষ, ওটা তো কেড়ে নিয়ে নিল, মজা শেষ হয়ে গেল। স্যার নেক্সট কথা বলে এখান থেকে ফালাইবো এখন এটা রেকর্ডিং না হইলেও চলবে।